স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। দেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে রমজান মাসের চাঁদ। শনিবার প্রথম রোজা। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। 27শে মার্চ দিবাগত রাতে পালিত হবে লাইলাতুল কদর। বছর ঘুরে আবারও দেশের আকাশে দেখা গেছে পবিত্র মাহে রমজানের চাঁদ, যা জানান দেয় রোজা শুরুর বার্তা। রমজান মাস শুরুর বিষয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে সভার সভাপতি হিসেবে দেশের আকাশে মাহে রমজান মাসের চাঁদ দেখার ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা। প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রোজার ধারাবাহিকতায় কবে হবে পবিত্র শবে কদর সে তথ্য জানান তিনি। 27 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার রাতে তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এর মধ্য দিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় কাল রবিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। তারই প্রস্তুতি চলছে রাজধানীর বাজারগুলোতে। সবজি ও ফলের বাজারে ভিড় বেশি, চাহিদা বাড়ায় লেবু, শসা, বেগুন, খেজুর সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে এসব পণ্যের দাম দ্রুত কমবে বলে জানান বিক্রেতারা। বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ ছিল ক্রেতাদের। শুরু হবে এক মাসের সিয়াম সাধনা, তারই প্রস্তুতি বাজারে বাজারে। নিত্যপণ্যের বাজারে ভিড় করছেন ক্রেতারা। ইফতার এবং সেহরির জন্য প্রয়োজনীয় পণ্য কিনছেন রাজধানীবাসী। সবজি এবং ফলের দোকানে ভিড় বেশি। মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায় বাড়তি চাহিদা থাকায় বেড়েছে বেশ কিছু সবজি এবং ফলের দাম। ভালো মানের বেগুন কেজিতে 40 টাকা বেড়ে 120 টাকা, দেশি শসা কেজিতে 40 টাকা বেড়ে 120 টাকা, ভালো মানের লেবু হালিতে 20 টাকা বেড়ে 100 থেকে 120 টাকা হালি বিক্রি হচ্ছে। এখন একটু দাম বাড়ছে রমজান উপলক্ষে, এটা স্বীকার করতে হবে। আপনার গিয়া যেই শসাটা ছিল কিছুদিন আগে, হয়তো 2 দিন আগে 60 টাকা 70 টাকা, এখন 120 টাকা বিক্রি করতেছি। মানে শুধু বাড়তি না, অতিরিক্ত বাড়তি। যারা মধ্যবিত্ত এদের রমজানে একটু খাবে কি। শসা যেটা আমরা গতকালও কিনছি 60 টাকা কেজি, এখন সেটা চাই 160 টাকা। টমেটো ছিল 15 টাকা 20 টাকা, এখন সেই টমেটো 50 টাকা। এছাড়া পটল 120 টাকা, ঢেঁড়স করলা 100 টাকা, সজনা 240 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে 30 থেকে 50 টাকার মধ্যে মিলছে শিম, টমেটো, মাঝারি মানের বেগুন সহ শীতের শেষ সময়ের সবজি। খেজুর সহ সব ধরনের ফলের দামও বাড়তি। কলা কিনলাম, কলা হইলে যে 160 টাকা ডজন। পরশু দিন কিনছি 110 টাকা ডজন। আগে যে দেশি পেঁপেটা বিক্রি করছে 120 টাকা, এখন পাইকারি 150 টাকা। 5 কেজির যে কারণ 3500, ওটা 4000, 4100, এরকম ডিফারেন্স হয়ে গেছে। এছাড়া বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি। গতকালকে দিয়েছি 2 কার্টন 2 লিটারের, 5 লিটার দেয়নি, 1 লিটারও দেয়নি। আবার ওই যে মাঝে মাঝে আবার কালকে পরশু যদি দেয় আবার বিক্রি করুন। রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করছে সরকার। তবে চাহিদা অনুযায়ী পণ্য না থাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যারা সিন্ডিকেট করে ব্যবসা করে 15 জন 20 জন, এরা নিয়ে ব্যবসা করে, বুঝছেন, এদের কারণে আমরা পাই না, আমাদের বের করে দেয়। এখন একটা এরিয়ার ভিতরে যদি 200 মাল দেয় আর লোক যদি 1000 থাকে, তখন আমরা মাল দিতে আসলে বিপদ হয় আমাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় এই মাসের মধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ইনিয়ে বিনিয়ে বিদেশি মিডিয়ায় না বলে দেশের সংবাদ সম্মেলন করে রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ে আলোচনা সভা, সাথে নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, তুলে ধরেন গেল 17 বছরে দলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা। 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামে ছিল, স্বৈর শাসন ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। 17 বছর দলের ঐক্যটাকে ধরে রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। এই বিভাগীয় সমাবেশগুলো আমরা যা করেছি, তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে সারা জীবনে যত মানুষ দেখনি তার চেয়ে বড় বেশি মানুষ আমাদের সেই সমাবেশগুলোতে। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন ছাত্রদের নতুন দলের পলিটিক্যাল ফিলোসফি নিয়ে। আজকে কিছু দুই একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে, ওনারা ভুলে গেছেন। ওনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা তৈরি করতে চাচ্ছি। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের উপরে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। এ সময় সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। আমি আহ্বান করব মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই নিয়ে আর বলার প্রয়োজন নেই। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতির সুযোগ পেলে তা হবে সবার রাজনৈতিক ব্যর্থতা। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এরই মধ্যে নির্বাচনী রোড ম্যাপ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হলে নির্বাচন ডিসেম্বর থেকে 3 মাস পেছাতে পারে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রমজান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন শফিকুল আলম। জাতীয় নাগরিক পার্টি ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন প্রেস সচিব। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তিনি। শফিকুল আলম দাবি করেন, গত বছরের তুলনায় এবছর রোজায় নিত্যপণ্যের দাম তুলনামূলক কম। এছাড়া পাবনায় গণ ডাকাতির বিষয়ে মিডিয়ার প্রতিবেদন অতিরঞ্জিত বলেও দাবি করেন উপ প্রেস সচিব আজাদ মজুমদার। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে, যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরো 3 মাস এটা দেরি হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জন্য, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব নিবিড়ভাবে কাজ করছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা যায়। এবং এই জন্য জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি গাড়ি বরাদ্দ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এমন ঘটনাকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিপন্থী বলছে টিআইবি, যদিও গাড়ি বরাদ্দের বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। শুক্রবার ঢাকার সেই অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে 5টি বাস বরাদ্দ দেওয়া হয়। এমন খবর সামনে আসার পর বিভিন্ন মহল থেকে ওঠে সমালোচনার ঝড়। এমন প্রেক্ষাপটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শনিবার বিবৃতি দেয়। সেখানে সংস্থাটি উল্লেখ করে, এমন ঘটনা নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিপন্থী। সরকারের পাশাপাশি এর দায় নতুন দলকেই বহন করতে হবে। জন্মলগ্নেই এমন অনৈতিকতার দায় শিক্ষার্থীদের দলটি এড়াতে পারে না। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবশ্য জানিয়েছেন, কাউকে বাড়তি সুবিধা দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাউকে, ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে, যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান। তো সেই জায়গায় আমরা মনে করে যে এই ধরনের ইন্টারনেটে যেটা বলা হচ্ছে, আসলে সেটার মধ্যে বেশিরভাগই অতিরঞ্জিত।
জানান জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই গাড়ি বরাদ্দ দেওয়া হয়। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেসারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকোয়েজিশন করাতে হেল্প করেন। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের চেতনাকে ঘিরে নতুন রাজনৈতিক দলগুলোর কাছে মানুষের প্রত্যাশা অনেক। বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে সহায়ক হবে নতুন দল, এমন আশা তাদের। এছাড়াও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে নতুন এই দল অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। তবে জনগণের কাছে মুখ্য সুষ্ঠু ও সুন্দরভাবে জীবনযাপনের নিশ্চয়তা। গ্রামগঞ্জ কিংবা শহর, সর্বত্রই মানুষ চায় আসুক শান্তির সুবাতাস, আর তারা বলছেন এজন্য দেশে প্রয়োজন যোগ্য নেতৃত্ব। পরীক্ষিত দলগুলোর পাশাপাশি নতুন প্রত্যাশা নিয়ে আত্মপ্রকাশ করেছে তরুণ প্রজন্মের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনের চেতনায় গড়ে ওঠা এই দলের কাছে রাজশাহী সাধারণ মানুষের নানান চাহিদা থাকলেও সুষ্ঠু ও সুন্দরভাবে জীবনযাপনের প্রত্যাশা যেন মুখ্য হয়ে উঠেছে। সুন্দরভাবে দেশটা পরিচালনা করার জন্য তাদের কাছে আশা করি এটাই আর কি। দ্রব্য জিনিসের দাম কমায় এবং আইন ব্যবস্থা ভালো থাকে, আইন সুস্থভাবে আইন চলে, আমরা যেন সবসময় নিরাপদ থাকি। শহীদ আবু সাঈদের জেলা রংপুরবাসীর নতুন দলের কাছে প্রত্যাশা অনেক। তাদের চাওয়া অতীতে যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেগুলো তরুণ প্রজন্ম ফিরিয়ে দেবে। আমরা মনে করি এই নতুন প্রজন্ম এই রাজনৈতিক দলের মাধ্যমে দেশে নতুন কিছু পাবে। পুনরাবৃত্তি না ঘটুক, তারা নতুনভাবে নতুন প্রত্যয় নতুন বাংলাদেশ গঠন করুক। সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হবে এমন প্রত্যাশায় থাকা সিলেটবাসীর নতুন দলের কাছে চাওয়া দূর করতে হবে বৈষম্য, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের বন্দোবস্ত আসবে বলেও প্রত্যাশা তাদের। বাংলাদেশের সকল পথ, সকল মত, সকলকেই নিয়েই যাতে এগিয়ে চলে, সেটি তরুণদের প্রত্যাশা। সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমি আশা করব যে তারা একটা ভালো ভূমিকা রাখবেন। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে নতুন এই দল অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে মনে করে খুলনা সচেতন মহল। তাদের মধ্যে আমি মনে করি এখনো দুর্নীতি, অসততা, এরা ছোঁয়া এখন ওইভাবে পায়নি। তাদের মধ্যে এখনো নিটল দেশপ্রেমটা আছে এবং এই দেশপ্রেমটাকে জাগিয়ে যদি তোলা যায় এবং আমরা মনে করি তারা এই অনুকূল পরিবেশ পেলে তারা কিন্তু এই দেশপ্রেমটাকে জাগিয়ে তোলে। নতুন দলের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা অগ্রাধিকার দিয়ে নজর দেবে ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগের দিকে। এই নতুন নতুন যেই মেধা এবং নতুন নতুন বিনিয়োগের যে সম্ভাবনাগুলো রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আমাদের তরুণদের যেই পলিটিক্যাল পার্টিটা আছে সেই পার্টির মাধ্যমে ওনারা এইসব প্রোগ্রামগুলোকে আরও ব্যাপকভাবে বেগবান করবে। পট পরিবর্তনের পর দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। আগামীর বাংলাদেশে প্রয়োজন বিভাজন ভুলে সহাবস্থান বজায় রাখা। দলীয় লেজর বৃত্তির পরিবর্তে শিক্ষার্থীদের সুষ্ঠু ধারার রাজনীতিতে দরকার ঐক্য। সদ্য আত্মপ্রকাশ করা শিক্ষার্থীদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে এমন কথাই উঠে আসে। শনিবার নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভা। এতে অংশ নেয় জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ ক্রিয়াশীল 8টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময়ে যোগ দিয়ে নতুন ছাত্র সংগঠনকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন তারা। সবাইকে সাথে নিয়ে তারা সে সুষ্ঠু ধারার রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি, শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করে যাবে, সেটি আমার প্রত্যাশা থাকবে তাদের কাছ থেকে। প্রত্যেকের গণতান্ত্রিক যে অধিকার, সে গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে আমরা একমত বা এক জায়গায় হব। আমরা এখানে বাম ডান যে ধারা রাজনীতি করি না কেন, আমরা আমাদের সংবেদনশীলতার জায়গাগুলো থেকে দেখব। এ সময় অপরাজনীতির বিরুদ্ধে লড়াই জারি রেখে বিভাজন ভুলে ঐক্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক। আমাদের যে দাসত্বের কালচার, সে দাসত্বের কালচারের বিরুদ্ধে, এখানে অপরাজনীতির বিরুদ্ধে আজকের মঞ্চ থেকে আমরা বিভাজনকে ভুলে গিয়ে ঐক্য ডাক দিতে চাই। আগামীর বাংলাদেশে মধ্যপন্থার মাধ্যমে সহাবস্থান ও ঐক্যমতের রাজনীতি বজায় রাখার প্রত্যয় জানান সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক। ছাত্রলীগ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোকে কিভাবে কুক্ষিগত করেছিল, সেখানে তারা কিভাবে সন্ত্রাস করেছিল, সেই প্রেক্ষিতে আমাদের এই যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই
আগেও ছিল, আমরা মনে করছি আগামীতে আমাদের সেই লড়াই চলমান থাকবে। অনুষ্ঠান শেষে রমজানে মাসব্যাপী আবারও গণ ইফতার কর্মসূচি পালনের ঘোষণা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। এর আগে সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করে সাংগঠনিক কার্যক্রম শুরু করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কামরুল হাসান, ডিভিসি নিউজ, ঢাকা। চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে করা কয়েকটি মামলার প্রতিবেদন পাওয়া যাবে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু করা যাবে বলেও জানান তিনি। সকালে সিলেটে আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তাজুল ইসলাম। শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, এটা ভারতের সাথে বিদ্যমান প্রত্যর্পণ আইনের মাধ্যমে সরকার চেষ্টা করবে। দিনব্যাপী এই কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, বিচার বিভাগ ও সিলেট বিভাগের পুলিশ এবং প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যে আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সুরক্ষা জোরদারের জন্য গঠিত হলো উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি। ব্যাটালিয়নটির পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, মিয়ানমারের অস্থিরতার প্রভাব যাতে দেশে না পড়ে সে লক্ষ্যেই কাজ করবে এই ব্যাটালিয়ন। আর বিজিবি মহাপরিচালক বলেন, ভারত অনুপ্রবেশকারীদের হত্যা করলে বাংলাদেশও অনুপ্রবেশকারীদের প্রতি কঠোর হবে। উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠান। একই সাথে পতাকা উত্তোলন হয় ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের। কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবির প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজিবি মহাপরিচালক সীমান্ত রক্ষায় নবগঠিত এই ব্যাটালিয়ন সহ বিজিবির প্রতিটি সদস্যকে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাবার আহ্বান জানান। এ সময় গণমাধ্যমের প্রশ্নে তিনি জানান, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উপর কঠোর হবে বিজিবি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটু যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সুরক্ষা জোরদারের জন্য উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি ছিল সময়ের দাবি। রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে, এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করব, যদি এখান থেকে আরও ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরও ব্যাটালিয়ন এখান থেকে রেজ করবো। বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করে যাব। পতাকা উত্তোলনের পর উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ডগ স্কোয়াড K9 ইউনিটের প্যারেড প্রদর্শন ও বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষ হয়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা, অনুপ্রবেশ, মাদক চোরাচালান এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাবে উখিয়া ব্যাটালিয়ন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, কক্সবাজার। চট্টগ্রামে মাদক সেবীদের ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন পতেঙ্গা থানার SI ইউসুফ আলী। এ সময় তার কাছ থেকে ওয়াকিটকি, মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। শুক্রবার রাতে পতেঙ্গা সৈকত সংলগ্ন আউটার রিং রোড এলাকায় এই ঘটনা ঘটে। আউটার রিং রোডে মাদক সেবীরা মাদক সেবন করছে এমন সংবাদ জানিয়ে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন আসে। ফোর্স সহ SI ইউসুফ আলী সেখানে গেলে একা পেয়ে মাদক সেবীরা তাকে ভুয়া পুলিশ আখ্যায়িত করে ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে মারধর করে। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করে পুলিশ। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। রাজধানীর একটি হোটেলে নতুন কমিটির সদস্যদের হাতে দায়িত্ব তুলে দিতে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের 27 জন সদস্যের মধ্যে সভাপতি পদে সৈয়দ গোলাম সরওয়ার,
সিনিয়র সহ-সভাপতি আলহাজ শামীম সাইদি, সহ-সভাপতি হাফেজ নূর মোহাম্মদ ও মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ফরিদ আহমেদ মজুমদার। হাবের নতুন এই কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। চট্টগ্রামে ৫ লাইশ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ হয়েছে। শনিবার বিকেলে প্রায় ২৫০ মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ষোলকবহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ৫ লাইশ থানা বিএনপির সাবেক সভাপতি মামুন ইসলাম হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন মহানগর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক দিলশাদ আহমেদ, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বেলাল সহ আরও অনেকে। চাঙ্গান অটোমোবাইলসে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর DHS অটোস লিমিটেড বাজারে এনেছেন ডিপল S07 ও L07 মডেলের গাড়ি। রাজধানী পূর্বাচলের শালবন স্পোর্টস গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এসব গাড়ি উন্মোচন করা হয়। দেশের গাড়ি শিল্পে বৈচিত্র্য আনতে ও স্থানীয় গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে গাড়ি সরবরাহ করতে বিশ্বমানের এসব বৈদ্যুতিক গাড়ির সংযোজন করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার আরমান রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DHS অটোসের CEO ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশিদ, হেড অফ সেলস ফারহান সামাদ সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। সোশ্যাল ইসলামী ব্যাংকের সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ৩৬ লাখ টাকার বৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির টাকার চেক হস্তান্তর করা হয়। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম সাদিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের হাতে বৃত্তির চেক তুলে দেন। ১০০ শিক্ষার্থীকে এই বৃত্তি দেয়া হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট 2025 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর পৃষ্ঠপোষকতায় ও আর্মি গলফ ক্লাবের আয়োজনে শুক্রবার রাতে এই টুর্নামেন্ট শেষ হয়। দেশি ও বিদেশি ৮ শতাধিক অ্যামেচার গলফার এতে অংশগ্রহণ করেন। 23 জনকে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ। আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান SM নুরুল আলম রিজভি ও আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধের ভয়াবহতার মধ্যেই ফিলিস্তিনের গাজায় এসেছে রমজান, যেখানে দেশে দেশে রমজান ঘিরে নানা আয়োজন। গাজাবাসী ঠিকঠাক সেহেরি কিংবা ইফতার করতে পারবে কিনা তার ঠিক নেই। অস্থায়ী তাঁবু কিংবা বিধ্বস্ত বাড়ি ঘরে তীব্র ঠান্ডা আর বৃষ্টির মধ্যেই রমজানের ইবাদত করতে হচ্ছে। যুদ্ধের ধ্বংসাবশেষে বসবাস করা দুর্ভাগা গাজাবাসীর মধ্যে এসেছে পবিত্র রমজান মাস। ধসে পড়া ছাদ, তীব্র ঠান্ডার মধ্যে আবার বৃষ্টি বিড়ম্বনা, সাথে খাবারের প্রচণ্ড অভাব তো আছেই। রমজানের প্রথম দিনে সেহরিও জোটেনি বেশিরভাগ গাজাবাসীর। প্রায় খালি পেটেই রোজা রাখেন অনেকে। চরম মানবেতর জীবনের মধ্যেও রমজান উপলক্ষে অল্প পরিসরে সাজসজ্জার প্রদর্শনী দেখা গেছে গাজার অস্থায়ী তাঁবু কিংবা বিধ্বস্ত ঘরগুলোর দরজায়। বাজারগুলোতে কেনাকাটায় ব্যস্ত মানুষের ভিড়, তবু সবকিছুতেই বাসিন্দাদের মধ্যে যেন যুদ্ধ বিধ্বস্ততার ছাপ। এবারের রমজান অন্য বছরের মতো নয়, তবে কিছু করার নেই। এই মাসটা দুঃখ কষ্ট এবং আমাদের জীবনের বাস্তবতা মনে করিয়ে দেওয়ার একটি উপায়। গাজার ব্যবসায়ীদের জন্য এটি চ্যালেঞ্জের সময়। অন্য সব বছরগুলোর মতো এবার ব্যস্ত সময় যাচ্ছে না তাদের। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে পবিত্র মাসকে স্বাগত জানাতে হচ্ছে। সন্তানদের নিয়ে শুধু বেঁচে থাকতে চাইছি। গাজার বেশিরভাগ বাসিন্দাই যুদ্ধে হারিয়েছেন সর্বস্ব। বাজারে যা পাওয়া যায় তার দামও আকাশচুম্বী। ফিলিস্তিনের গাজাবাসীর জন্য রমজান সবসময়ই উষ্ণতা, উদারতা এবং ব্যস্ত বাণিজ্যের সময়। অথচ 15 মাসের বিধ্বংসী ইসরায়েলি আক্রমণ থেকে নিজেদের পুনরুদ্ধার করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গাজার ফিলিস্তিনিরা। শোভন শাহবিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।